এই দেখেন আমার এখানে লেখা আসছে 937.8 মাইক্রোফ্যারাড, 87 ন্যানোফ্যারাড। মানে এটাকে যদি আমরা 1 তাহলে কয়টা শূন্য 12টা, 1 2 তো কি ইউএফ শব্দের অর্থ কি? ইউ মানে কি মাইক্রো, আমরা কি জানি যে ইউএফ মানে 10⁻⁻6। টেস্ট বোর্ডের মাধ্যমে ক্যাপাসিটর টেস্ট করাটা আসলে একেবারে ঠেকায় পড়ে কাজ চালানোর মতো বিষয়। যদি না হয় তাহলে ক্যাপাসিটরটা ভালো না আর কি। আমি যদি দেখাই যে দেখেন আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 24 নম্বর ভিডিওতে কিভাবে একটি ক্যাপাসিটর টেস্ট করতে হয় সেটা খুব সহজভাবে শিখব। আমি কথা বলছি নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো আমার হাতে দেখেন দুটো ক্যাপাসিটার আছে, একটা হচ্ছে পোলারাইজ ক্যাপাসিটার আর একটা হচ্ছে নন পোলারাইজ ক্যাপাসিটার। পোলারাইজ ক্যাপাসিটার অর্থ হচ্ছে যার পজিটিভ এবং নেগেটিভ ফিক্সড, আর নন পোলারাইজ ক্যাপাসিটার হচ্ছে যার পজিটিভ এবং নেগেটিভ ফিক্সড না। তো এটা নিয়ে একটু পরে কথা বলছি। তো প্রথমে আমাদের জানতে হবে যে ক্যাপাসিটার জিনিসটা কি। তো আমার এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজটা হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে ডিটেলসে আলোচনা করা একটা সিরিজ। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিরিজ, ওটা হচ্ছে ইলেকট্রনিক্স সিরিজ। তো ইলেকট্রনিক্স সিরিজে আমি এই ইলেকট্রনিক্স পার্টসগুলো খুব ডিটেলসে ব্যাখ্যা করি, খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করি। সেখানে এখন পর্যন্ত প্রায় 63টা ভিডিও আছে, আরও অনেক ভিডিও সেখানে সংযোজন হবে। তো সেখানে আমি পোলারাইজ ক্যাপাসিটার সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। এগুলো সম্পর্কে আমি খুব ভালোভাবে ব্যাখ্যা দিয়েছি এই ম্যাথামেটিক্যাল জিনিসগুলো নিয়ে, বা ফ্যারাডের জিনিসগুলো নিয়ে, বা কীভাবে প্রকাশ করতে হয়, বা মাইক্রোফ্যারাডে কি, ন্যানোফ্যারাডে কি, পিকোফ্যারাডে কি, এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি। তো আজকে আমরা ক্যাপাসিটার টেস্ট করার মূল উদ্দেশ্য থাকবে, অর্থাৎ আমাদের কাছে একটা মিটার আছে, দেখেন এটা একটা মিটার বা টেস্টার বলতে পারি, মাল্টি ফাংশনাল টেস্টার TC1। এটা যদি আমি চাপ দিই, এই যে আমার মিটারটা চালু হয়ে গেল। তো এটা দিয়ে আমি ক্যাপাসিটার টেস্ট করব আর কি, বা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটা টেস্ট করব। এখন প্রথমে আসি যে আমরা ক্যাপাসিটার জিনিসটা কি সেটা। আসলে খুব সহজ ভাষায় যদি বলি, ক্যাপাসিটার একটা ব্যাটারির মতো। ক্যাপাসিটারটা খুব দ্রুত চার্জ হতে পারে, খুব দ্রুত ডিসচার্জ হতে পারে। ডিসচার্জ হওয়ার অর্থ কি? যে চার্জটা সে স্টোর করেছিল দ্রুত ব্যাকআপ দিয়ে দেওয়া, কাউকে দিয়ে দেওয়া, প্রয়োজনের উপরে ডিপেন্ড করে দিয়ে দেওয়া। এখন ডিসি ভোল্টেজ আমরা জানি ফিক্সড ভোল্টেজ থাকে, তো সেখানে ফিক্সড পোলারিটি থাকে বা পজিটিভ নেগেটিভ ফিক্সড থাকে। এখন একটা পোলারাইজ ক্যাপাসিটার বা যেটা হচ্ছে ফিক্সড মানের পোল থাকে, সেই ক্যাপাসিটারগুলোতে যদি আমি এসি ভোল্টেজ দিই তাহলে সাথে সাথে সেটা ব্লাস্ট হয়ে যাবে বা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাপাসিটার টেস্ট করা। কেন? আমরা যারা ইলেকট্রিশিয়ানের কাজ করব সামনে, এই সিরিজটা মূলত ইলেকট্রিশিয়ান শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেলের ইন্ডাস্ট্রির সার্ভিসগুলো দেওয়ার জন্য। তো আমাদেরকে ক্যাপাসিটারটা সম্পর্কে জানতে হবে, ক্যাপাসিটার টেস্ট করাও আমাদেরকে জানতে হবে। তো ক্যাপাসিটার আমরা দুইটা পদ্ধতিতে টেস্ট করব। একটা হচ্ছে টেস্ট বোর্ডের মাধ্যমে টেস্ট করব, আর একটা হচ্ছে মাল্টি ফাংশনাল টেস্টার TC1-এর মাধ্যমে টেস্ট করব। অর্থাৎ টেস্ট বোর্ডের মাধ্যমে যেটা টেস্ট করব সেটা একেবারেই মানে ঠেকায় পড়ে কাজ চালানোর মতো বিষয়। জাস্ট ক্যাপাসিটারটা ভালো আছে কি না, বা আইডিয়ার পরে একটা বেচ করে যে কতখানি ভালো আছে কতখানি খারাপ আছে, এই টেস্ট বোর্ডের মাধ্যমে। আর যেটা আমরা এই যে টেস্টারের মাধ্যমে বা মিটারের মাধ্যমে টেস্ট করবো, সেখানে অ্যাকুরেট ডাটা পাবো যে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটা একেবারে নির্দিষ্ট পাচ্ছে কি না। এখন একটু মানে খুব ভালোভাবে মন দিয়ে শোনেন। আমি খুব বেশি ডিটেলসে যাব না, কারণ ইলেকট্রনিক্স পার্টে আমি ডিটেলসে আলোচনা করি। এগুলা যদি আমি পিক ভোল্টেজ থেকে শুরু করে যাবতীয় ফেজ অ্যাঙ্গেল নিয়ে আমি আলোচনা করি, আপনাদের মাথার উপর দিয়ে যাবে ম্যাক্সিমামের। তো যেহেতু এটা একেবারে বেসিক সিরিজ, সেহেতু এখন প্রথমে আমরা বেসিকটা জানবো, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে চিন্তা করা শিখব। তাহলে প্রথমে আমরা অন্যভাবে শেখার চেষ্টা করি। এখন দেখেন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভিডিও তৈরি করে। আমি ভিডিও তৈরি করি এভাবে যে আমার সামনে কোনো একটা মানুষ আছে, তা আমি তাকে শেখাবো বা আমি কিভাবে শিখতাম তারপরে বেচ করে আমি ভিডিওগুলো তৈরি করি। তো একটু আমার মতো করে আমি ভিডিওগুলো মানে দেখাই, আপনারা জাস্ট মন দিয়ে দেখেন, আপনারা আশা করি বুঝতে পারবেন। এখন প্রথমে আমি এই দিক থেকে ব্যাখ্যা করা শুরু করব, অর্থাৎ ফ্যারাডে জিনিসটা কি। আমরা কেউ বলি ন্যানো ফ্যারাডে, কেউ বলি পিকো ফ্যারাডে, কেউ বলি মাইক্রো ফ্যারাডে, এরকম বিভিন্ন কিছু বলি আর কি, বলি না। তো আমি ক্যাপাসিটার নিয়ে একটু ডিটেলসে একটু পরে ব্যাখ্যা করছি। প্রথমে আমরা টেস্টে যাওয়ার আগে প্রথমে আমরা একটু এটা প্রকাশের জিনিসটা আমরা দেখব। এখন ধরেন আপনার 3টা দোকান আছে, এরকম একটা দোকান, দোকান নাম্বার 2, দোকান নাম্বার 3। এই যে প্রথম দোকানটা হচ্ছে ইস্তিয়াকের, দ্বিতীয় দোকানটা হচ্ছে মৃদুলের, তৃতীয় দোকানটা হচ্ছে পিকলুর। 3জনে আমার বন্ধু, ধরেন 3জনকে আমি 3টা দোকানে দিয়ে দিলাম। এখন সবাই চাল পরিমাপ করবে, চাউল, সব দোকানে আছে চাল। এখন ইস্তিয়াক দোকানে সম্পূর্ণ চাল পরিমাপ করে দেখলো, এই হচ্ছে মাপবে হচ্ছে গ্রামে, এ মাপবে
কেজিতে, পিকলু মাপবে কুইন্টালে। এখন ইস্তেক মেপে পেল 15,000 গ্রাম। মৃদুলকে মাপতে দিলাম, ও মেপে পেল 7 কেজি। পিকলুকে মাপতে দিলাম, ও মেপে পেল 2 কুইন্টাল। এখন আমি বললাম তোমরা সবাই কতখানি ওজন মেপেছো, টোটাল কত। এখন টোটাল যদি 1500 + 7 + 2 করি, তাহলে কি এই এককটা কি ঠিক হবে, এই ওজনটা কি ঠিক হবে? কখনোই হবে না, কারণ একজন মেপেছে গ্রামে, একজন মেপেছে কেজিতে, একজন মেপেছে কুইন্টালে। এখন আমাকে এক এককে কনভার্ট করে নিতে হবে। এখন ধরে নিচ্ছি আমি এটা কেজিতে প্রকাশ করব, তাহলে 15, আমরা জানি 1000 গ্রাম সমান কি, 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 15,000 গ্রাম সমান কত, ভাগ 1000, 15,000 ভাগ 1000, তাহলে এটা আমরা কত হয়, 15 কেজি। 15 কেজি। মৃদুলেরটা 7 কেজি আছে, তাহলে আমার এটা 7 কেজি থাক, মৃদুলেরটা 7 কেজি পেলাম। এখন পিকলু যেটা মেপেছে, ইস্তেক মেপেছিল কত, 15 কেজি। আমরা অর্থাৎ গ্রামটা কেজিতে কনভার্ট করে নিলাম, 15 কেজি। মৃদুলেরটা কেজিতে আছে, কেজিতে রাখলাম 7 কেজি। এখন যেটা পিকলু মেপেছে এটা হচ্ছে 2 কুইন্টাল। মানে কি, আমরা জানি 100 কেজি ইকুয়াল 1 কুইন্টাল। তাহলে 2 কুইন্টাল সমান কত, 2 গুণিত 100, তাহলে 200 কেজি। এখন আমি বললাম টোটাল ওয়েটটা কত, টোটাল ওয়েটটা কী হবে, এই যে ইস্তেকের 15 কেজি, দেখেন টোটাল ওয়েটটা আমি এখন যোগ করব। ইস্তেক পেল কত, 15 কেজি, প্লাস মৃদুল পেল হচ্ছে 7 কেজি, প্লাস এই যে পিকলু পেল 200 কেজি। এখন টোটাল যদি যোগ করি, তাহলে এটা হয় হচ্ছে 222 কেজি, অর্থাৎ 15, 16, 17, 18, 19, 20, 21, 22, অর্থাৎ 222 কেজি আমার টোটাল ওয়েটটা হলো। অর্থাৎ কিভাবে সেটা সম্ভব হলো, যখন আমরা এক এককে পরিমাপ করলাম। এখন যদি আমি বলি এটাকে আমি গ্রামে প্রকাশ করব, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করব। যদি বলি যে এটাকে কুইন্টালে প্রকাশ করব, তাহলে এটা আমি 100 দিয়ে ভাগ করব, তখন দেখা যাবে 2.22 কুইন্টাল। তো এরকমভাবে বিভিন্ন এককে প্রকাশ করা সম্ভব। এখন দেখেন, আমি যদি ক্যাপাসিটারের কথা চিন্তা করি, ক্যাপাসিটার প্রকাশেরও একটা একক আছে। আমরা যেরকম অ্যাম্পিয়ার ভোল্ট, মানে কারেন্ট প্রকাশ করি অ্যাম্পিয়ার দিয়ে, ভোল্টেজ প্রকাশ করি ভোল্ট দিয়ে, আবার ক্যাপাসিটেন্স প্রকাশ করি আমরা ফ্যারাডে দিয়ে। তো এখন আমরা দেখেন অন্য কোনো ডাটা দেখি, যেমন আপনার কাছে 3 গ্রাম একটা কোনো কিছু আছে, তাহলে 3 গ্রাম, তো 3 গ্রামকে যদি আপনি কুইন্টালে প্রকাশ করেন বা কেজিতে প্রকাশ করেন, তাহলে জিনিসটা কত মানে কম ডাটা দেখায়, তাই না? তখন 0.0 এরকম মানে দেখাবে আর কি। ধরেন আপনার কাছে 3 গ্রাম আছে, এই 3 গ্রামকে আপনি কেজিতে প্রকাশ করবেন, তাহলে 3 গ্রামকে যদি কেজিতে প্রকাশ করেন, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে যদি আমি ভাগ করি, 3কে একটু দেখাই, 3 ডিভাইডেড বাই 1000, তাহলে 0.003 কেজি। তাহলে এই ডাটাটা শুনতে কেমন লাগছে, ভালো লাগছে না? তো এই জন্য যখন দেখা যাবে দশমিক চলে আসছে, তখন মানে একটু অন্য এককে কনভার্ট করে প্রকাশ করা হয় আর কি, অন্য ইউনিটে মানে কনভার্ট করে প্রকাশ করা হয় আর কি। তো এটা হচ্ছে আমার কেজিতে, এটা গ্রামে। এখন আসি ক্যাপাসিটেন্স। এখন এসি মানে পোলারাইজ ক্যাপাসিটার হোক বা নন পোলারাইজ ক্যাপাসিটার হোক, সবগুলোই ফ্যারাডে দিয়ে প্রকাশ করা হয়। এখন ফ্যারাডের মানটা খুবই ছোট। এখন আমরা ধরেন আমার কাছে যে ক্যাপাসিটারটা আছে, এটা হচ্ছে 2.5 UF, 2.5 UF। তাহলে এই জিনিসটা কি সেটা আগে জানতে হবে, ইউএফ মানে কি, এটা কত ফ্যারাডে। যেরকম আমরা গ্রাম বললাম, কেজি বললাম, কুইন্টাল বললাম, এরকম এটা আমরা ডিরেক্ট ফ্যারাডে প্রকাশ করব। তাহলে এটাকে ফ্যারাডে প্রকাশ যদি আমরা করতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা 10⁶ বা 2.5 ডিভাইডেড বাই 1 লাখ মান, এটা হিসাব করলে যত আসবে তত ফ্যারাডে। এখন আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব। এটা কঠিন না, এটা যারা সায়েন্স নিয়ে পড়েছে, যারা ম্যাথ করেছে, যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা জানে, তাদের কাছে এটা খুবই সহজ। তবে যেহেতু আমি মনে করি আমার ভিডিও যারা দেখছে তারা কোনো লেখাপড়া করেনি, এরকম মানুষ যেন শিখতে পারে, আমি সেভাবে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। জাস্ট বাংলা কথাটা আপনারা শোনার চেষ্টা করেন। এখন আমরা দেখেন
ফ্যারাডে জিনিসটা আমরা একটা ম্যাজিক ডাটা যেটা আমি বানিয়েছি সেটার মাধ্যমে বোঝার চেষ্টা করব। MUNP, এই 4টা শব্দ আপনাকে মনে রাখতে হবে। এমতে মিলি, ইউতে মাইক্রো, এনতে ন্যানো, পিতে পিকো। এখন আমি কি বললাম, MUNP, আপনি মনে রাখতে পারেন মুন পলিটেকনিক, MUN মুন, পিতে পলিটেকনিক, একটা শব্দ আর কি। তাহলে এম শব্দটার অর্থ কি? এম হচ্ছে মিলি, যেটার অর্থ হচ্ছে 10⁻³ এরকম 3 আকারে বাড়তে থাকবে। তাহলে এটা কত? এটা 10⁻⁶, তাহলে মানে এই 3-এর সাথে 3 যোগ হয়ে গেল। আবার এটার অর্থ হচ্ছে 10⁻⁹, তাহলে এটা কি? অবশ্যই এর সাথে আবার 3 যোগ হবে, 10⁻12। এই সংখ্যাগুলো আপনারা মানে দেখে মনে করছেন মাইনাস, আসলে মাইনাস ঠিক আছে, সেটা উপরে ছোট্ট করে, অর্থাৎ 10-3 এক জিনিস, আর 10 এই যে ছোট্ট মাইনাস দিয়ে 3 আরেক জিনিস, দুইটা আলাদা। এখন এই জিনিসটাকে আমরা ভাঙার চেষ্টা করি। এটা আমি ইলেকট্রনিক্স পার্টে ব্যাখ্যা করেছিলাম, এটা প্রয়োজন আছে সেজন্য আমি দিচ্ছি আর কি। এই যে 10⁻³ এটাকে আমরা খুব সহজভাবে ভাঙবো। দেখেন এই যে মাইনাস আছে না, যদি -3 ছোট আকারে থাকে তাহলে আপনি কি করবেন? প্রথমে সূত্র, এই যে 1 ডিভাইডেড বাই 10, এই যে মাইনাস থাকলে, অর্থাৎ 10-এর পরে যদি মাইনাস থাকে তাহলে 1 ডিভাইডেড বাই 10 লিখবেন। তারপরে এই যে ডাটাটা দেওয়া থাকবে মাইনাসের পরে মানে ওটা তত বসিয়ে দিবেন, অর্থাৎ আমরা 3 বসিয়ে দিলাম, অর্থাৎ মাইনাসটা উঠে গেল বলে 1/10 হলো। তাহলে এটার বেলায় কি হবে? এটার বেলায় আমরা সেম কাজ করব। 1 তাহলে 10, তাহলে মাইনাসটা উঠে গেল 6, তাহলে এটাও কি 1/10, তাহলে এটা কত? 9, ছোট 9, তাহলে 1/10, এটা কত? 12। এখন এটাকে ভাঙা খুবই সহজ। পরের লাইনে এসে দেখেন আমি আলাদা আলাদা করে ভাঙি। এই যে 10-এর পরে যত আছে ততগুলা সংখ্যা 1-এর পরে বসবে। এখন 1-এর উপর মানে 10-এর উপরে কত আছে? 3, তাহলে 1 ডিভাইডেড বাই, এতে কয়টা শূন্য? 3টা শূন্য হয়ে গেল। তাহলে এটা কত? এটা 1-এর পরে 6টা শূন্য, 1 ডিভাইডেড বাই 1, 1 2 3, 1 2 3, এটা। এখন এটার কথা যদি চিন্তা করি, 1/10, কয়টা শূন্য? 9, তাহলে মানে 9টা শূন্য দিব টোটাল। বোঝা গেল? এখন দেখেন এটাকে আমরা ভাঙবো। 1 ডিভাইডেড বাই 10⁻12, এটাকে বলা হয় 10⁻12। তাহলে আমরা লিখব 1, তাহলে কয়টা শূন্য? 12টা, 1 2 3, 1 2 3, 1 2 3, আবার 1 2 3। তাহলে এই যে পি শব্দের অর্থ কত ছোট দেখেন, 1কে এত দ্বারা ভাগ করলে যত হবে তত। আবার এই যে এম শব্দের অর্থ কি? মিলি, ইউতে কি? মাইক্রো, এনতে কি? ন্যানো, পিতে কি? পিকো। এই যে এই জিনিসটা যদি একটু গুরুত্ব সহকারে দেখেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে না। এগুলা সব কিছুই কিন্তু আমরা একক থেকে কনভার্ট করলাম। এখন আমরা কোন একটা ক্যাপাসিটার হাতে নিব, তারপর ডিটেলসে একটু মানে এই এককটা লেখার চেষ্টা করব। মানে একক বলতে গেলে ফ্যারাডেতে প্রকাশ করার চেষ্টা করব, 1 ইউনিটে, 1 ইউনিটে আর কি। যে আমার হাতে এটা একটা ক্যাপাসিটার আছে, সেটা লেখা আছে 1000 UF। ভোল্টেজ আলাদা বিষয়, কত ভোল্টেজ যত ভোল্টেজ লেখা থাকবে তত ভোল্টেজের উপরে সেই ক্যাপাসিটারটা চার্জ করতে পারবে না, যদি লাগে তাহলে সেটা ব্লাস্ট করবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখব 1000 UF। যেরকম আমরা গ্রামে প্রকাশ করি কোন একটা কেজির জিনিসকে, যেমন 40 মনের জিনিস আমরা গ্রামে প্রকাশ করলাম, এটা একটা মানে প্রকাশ করা যায় আর কি। তো এটাকে আমরা এখন সরাসরি ফ্যারাডেতে কনভার্ট করব। তাহলে আমি কি লিখব? এই যে 1000 লিখলাম। এখন ইউএফ শব্দের অর্থ কি? ইউএফ শব্দের অর্থ কি? ইউ মানে কি? মাইক্রো। আমরা কি জানি? এই যে ইউএফ মানে 10⁻⁶, অর্থাৎ যত আছে তত দিয়ে আমরা গুণ করে দেব, গুণিত 10⁻⁶, এটা আমরা লিখলাম। এখন এই যে এটা লিখলাম, এটাকে আমরা পরের লাইনে ভাঙি। তাহলে এই 1000টা 1000ই থাকলো,
গুণিত 1 ডিভাইডেড বাই 10⁶ করলাম, অর্থাৎ মাইনাসটা উঠে গিয়ে 1/10⁶ হলো। পরের লাইনে 1000 গুণিত 1 ডিভাইডেড বাই 6 আছে 10-এর পরে, তাহলে 1-এর পরে 10টা শূন্য, মানে 6টা শূন্য, 1-এর মানে 10-এর পরে 6 আছে, মানে 1-এর পরে 6টা শূন্য, 1 2 3 1 2 3। তাহলে এটাকে যদি আমরা হিসাব করে দেখি তাহলে কত, আমরা এখন একটা ক্যালকুলেটর নিব, সেটা হচ্ছে এখন আমরা একটু ক্যালকুলেটরে বসিয়ে দেখি তাহলে কি 1000 গুণিত 1 ডিভাইডেড বাই 3, মানে 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, তাহলে যত হয় 0.001, তাহলে এটা হবে 0.001 ফ্যারাডে। এখন দেখেন আমরা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে বসিয়েছিলাম, দেখেন মানটা দেখেন, এই দেখেন 1000 গুণিত 1 ডিভাইডেড বাই এই যে 6টা শূন্য আমি বসিয়েছি, সেই জন্য দেখেন আমরা 6টা শূন্য বসিয়েছি, আমরা যদি সমান সমান চাপি 0.001 মানটা চলে আসছে আর কি। তো আমরা এটা দেখলাম, এটা কতজন বুঝতে পারলো সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করলাম খুব বেসিকভাবে ভেঙে ভেঙে বোঝানোর। এখন এটা বোঝানোর উদ্দেশ্য কী ছিল, আমরা যে ক্যাপাসিটারগুলো মাপবো এটা তো আমাকে দেখতে হবে। এখন দেখেন আমার হাতে 2টা ক্যাপাসিটার আছে, এটা একটা নষ্ট ক্যাপাসিটার, যে এটা দেখেন আমি ইচ্ছা করে ওভার ভোল্টেজ দিয়ে আমি ফাটিয়ে দিয়েছি, ওভার ভোল্টেজ এবং উল্টা করেও লাগিয়েছিলাম, দিয়ে আমি এটা নষ্ট করে দিয়েছি, এটা দেখেন ফুলে গেছে। আর এটা হচ্ছে আমার ভালো ক্যাপাসিটার, অর্থাৎ এটা 1000 মাইক্রোফ্যারাড লেখা আছে, অর্থাৎ 1000-এর আশপাশে থাকবে, আর এটা যেহেতু ফেটে গেছে নষ্ট হয়ে গেছে এর ক্যাপাসিটেন্সটা কমে যাবে মাইক্রোফ্যারাডটা। আমরা আবার এই টেস্টারের মাধ্যমে যখন এই এসি ক্যাপাসিটারটা মাপবো তখন যে মানটা দেখতে পাবো সেটা হচ্ছে অনেক সময় ন্যানো ফ্যারাডে দেখায়, তো এখন ন্যানো ফ্যারাডে দেখায় এটা 3500-এর আশপাশে ন্যানো ফ্যারাডে দেখায়। এখন আমি ধরে নিচ্ছি যে ডাটাটা আমরা পেলাম এই ক্যাপাসিটারটা মেপে সেটা হচ্ছে ন্যানো ফ্যারাড, তাহলে কত 3500 ন্যানো ফ্যারাড। তাহলে এই ন্যানো ফ্যারাডটাকে আমরা ভাঙবো, এটা আমরা মাইক্রো ফ্যারাডে কনভার্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই এটাতে আমার লেখা আছে 2 UF বা মাইক্রো ফ্যারাড লেখা আছে 2.5 কিনা, সেটা আমরা মাপবো। তো মেপে আমরা দেখি, এখন দেখেন 3500 লিখলাম গুণিত ন্যানো ফ্যারাড মানে কি, এই যে ন্যানো ফ্যারাড মানে হচ্ছে এমতে এটা, ইউএফে এটা, ন্যানো ফ্যারাড মানে 10⁻⁹ আর কি, 10⁻⁹। তাহলে এটাকে যদি আমি ন্যানো ফ্যারাড থেকে ফ্যারাডে কনভার্ট করি তাহলে আমরা ন্যানো ফ্যারাড আর ফ্যারাডের ডিজিট কয়টা কম বেশি দেখেন, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, অর্থাৎ 3 কম বেশি। এটাকে যদি এখন দেখেন -9 থেকে -6-এ কনভার্ট করি তাহলে সেটা আমার ইউএফ হয়ে যাবে এবং 3টা শূন্য দিয়ে ভাগ হবে। কেমন আমি সেটা দেখাই। এখন আমি 3500 গুণিত 10⁻⁻6 করবো, যেহেতু ইউএফ বানাবো, সেক্ষেত্রে আমার ওই যে 3টা শূন্য আমার এখানে এসে সরাসরি ভাগ হয়ে যাবে। তাহলে আমি এটাকে একটু ক্যালকুলেশনটা করে দেখি কত হয়। 3500-কে আমরা 1000 দিয়ে ভাগ করবো, শুধুমাত্র 3500 ভাগ 1000, তার মানে 3.5 ইন্টু 10⁻⁻6, এটা কি আমার ফ্যারাডে। আমি যদি এটা না লিখি তাহলে আমরা সরাসরি লিখতে পারি 3.5 UF, অর্থাৎ আমাদের এই মিটারের মাধ্যমে যখন ডাটাটা মাপবো, এটা হচ্ছে লোকাল ব্র্যান্ডের ক্যাপাসিটার, সেজন্য মানটা একটু উল্টাপাল্টা আসতে পারে, সেজন্য এটা এসেও দেখা যাচ্ছে 2.5 মাইক্রোফ্যারাড লেখা আছে, কিন্তু এটা আসলে 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, যেটা আমরা মিটারের মাধ্যমে এখনই টেস্ট করে দেখব। তো চলেন আমরা সরাসরি কীভাবে চেক করব সেটা দেখে আসি। সরাসরি এই আমার হাতে আছে মাল্টি ফাংশনাল টেস্টারের মাধ্যমে আমরা পোলারাইজ ক্যাপাসিটার এবং নন পোলারাইজ ক্যাপাসিটারের দুইটাই মান আমরা পরিমাপ করা শিখব। চলেন শিখে আসি।
এটা একটু দেখেন, এটা হচ্ছে মাল্টি ফাংশন টেস্টার TC1। এটা সম্পর্কে ডিটেলসে আমরা আলাদা পর্বে জানবো, অর্থাৎ এটা নিয়ে আমরা আলাদা ভিডিও করে ট্রানজিস্টার, বিভিন্ন ধরনের ট্রানজিস্টার, ডায়োড বা অন্যান্য জিনিস আমরা টেস্ট করা শিখবো। তো আপাতত ওগুলো প্রয়োজন নয়। এখন আমার হাতে দেখেন এটা একটা ক্যাপাসিটার আছে, এটা হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, অর্থাৎ এখানে দেখেন 2.5 EF লেখা আছে, 350 ভোল্ট। এটা নন পোলারাইজ ক্যাপাসিটার। আর এটা হচ্ছে আমাদের একটা পোলারাইজ ক্যাপাসিটার, যেটা হচ্ছে 50 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। তো কত বেশি, তাই না? তাও সাইজে কত ছোট। এটা নেগেটিভ, এটা পজিটিভ। আর এটা একটা সেম 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, শুধুমাত্র এটা আমি নষ্ট করে নিয়েছি। এখন আমরা সরাসরি মাপা শিখব। প্রথমে আমরা পোলারাইজ ক্যাপাসিটার, যে উপরে দেখেন এখানে বিভিন্ন স্লট আছে, তো এখানে একটা লক আছে, স্লটে লাগিয়ে লকটা লাগিয়ে দিয়ে স্টার্ট বাটন চাপ দিলে সে টেস্ট করবে। এটার ভেতরে বিল্ট ইন ব্যাটারি আছে, এটা চার্জ করা যায় আর কি। তো ধরেন আমি এই যে ক্যাপাসিটারের দুইটা প্রান্ত, উপরের দুইটা পোর্টে আমি লাগিয়ে দিলাম। লাগানোর পরে যে এইভাবে লাগিয়ে দিলাম, দেখেন যে আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি জাস্ট স্টার্ট বাটনটা প্রেস করব। এখন দেখেন টেস্টিং করছে। এই দেখেন আমার এখানে লেখা আসছে 937.8 মাইক্রোফ্যারাড, অর্থাৎ UF মানে মাইক্রোফ্যারাড। আমরা এই যে 1 আর 3 নাম্বার পোর্টের সাথে কানেক্ট করেছি, সেজন্য এখানে 1 আর 3 এর সাথে কানেকশান দেখিয়েছে, তো সেটা আমি হটাই দিলাম। এখন আবার আমি এটাই ঘুরিয়ে লাগালাম, দেখেন এভাবে। আবার আমি লক করে দিলাম, আবার স্টার্ট বাটন প্রেস করলাম, দেখেন আবার আমার এখানে রেজাল্ট দেখাবে। টেস্ট করতে একটু সময় নেবে, কারণ সে চার্জ করে এখানে সে পরিমাপ করে আসলেই কতখানি দিচ্ছে। 937.8, অর্থাৎ একই মান আসছে প্রায়। তাহলে 1 আর 3 এর সাথে আমরা কানেক্ট করেছিলাম। এখন আমরা যদি এটার লকটা খুলে আমরা যদি মনে করি অন্য পিনের সাথে কানেক্ট করব, অর্থাৎ এদের একটা 3 নাম্বার, একটা 3 নাম্বারের জায়গাতে একটা 2 নাম্বার, একটা 1 নাম্বারের সাথে আমরা কানেক্ট করি। 2 নাম্বার পিন এবং 1 নাম্বার পিনের সাথে আমরা এখানে কানেক্ট করলাম, দিয়ে লক করে দিলাম, দিয়ে স্টার্ট বাটন চাপ দেব। তারপর দেখেন এখানে দেখাবে। এটা খুবই সুন্দর একটা টেস্টার, এটা আমাদের স্টোরে পেয়ে যাবেন আর কি, মিস্টার আরডিনো অনলাইন শপ। এখানে দেখেন এবার 1 আর 2 আমরা লাগিয়েছি 948.6 মাইক্রোফ্যারাড, অর্থাৎ একটু মান কম বেশি হবেই, এটা টলারেন্সের কারণে হয়। আর এখানে দেখেন বিভিন্ন মান দেওয়া আছে, এই মানগুলোর উপরে নির্ভর করে। তাহলে এই ক্যাপাসিটারটা আমি হটিয়ে দিলাম, এটা 1000-এর আশপাশে আসছে, অর্থাৎ 900 থাকা মানে সেটা 1000-এর আশপাশে। এখন আমরা এটা মাপবো, এই যে নষ্টটা আমরা যে কোনো দুইটা টার্মিনালের সাথে লাগিয়ে দিলাম উপরে। এই যে এবার আমরা স্টার্ট বাটন প্রেস করব। এখন দেখেন টেস্ট করার পর রেজাল্টটা দিবে। এখন দেখেন 356.6 মাইক্রোফ্যারাড, অর্থাৎ একবারে কম, অর্থাৎ ফেটে গিয়ে সে নষ্ট হয়ে গেছে। সে একেবারেই কম পরিমাণে চার্জ ধরে রাখছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই অ্যাসিডগুলা যখন আস্তে আস্তে মানে আকাশে ভ্যানিশ হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে এই মানটা আরও কমে যাবে, যেহেতু এটা ফেটে গেছে, নষ্ট। এখন আমরা এটা পরিমাপ করা শিখবো। এটা লেখা আছে 2.5 মাইক্রোফ্যারাড, আসলে 2.5 কিনা সেটা আমরা চেক করে দেখি। তাহলে এখানে আমার একটা লক দেওয়া আছে, এই লকটা চাপ দিব, চাপ দিয়ে এই যে একটা পিন বের হবে, এই পিনটা আমরা এটার সাথে এইভাবে কানেক্ট করে দেবো। এটা কানেক্ট করে দিলাম। আর এটারও সেম, এই যে লক আছে দেখেন, এই লকটা আমি এইভাবে কানেক্ট করে দেবো। এখন এই দুইটা পিন ধরেন একটা 1-এ লাগাবো, 1-এ লাগালাম, আর একটা 2-এ লাগালাম, দিয়ে লক করে দিলাম। এখন আমরা স্টার্ট বাটন প্রেস করব, দেখেন এখন এখানে লেখা উঠছে 3586 ন্যানোফ্যারাড, অর্থাৎ 3.5 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, লেখা আছে 2.5 মাইক্রোফ্যারাড, কিন্তু 3.5 মাইক্রোফ্যারাড এটা আসলে এর মান। এটা আমরা যদি আবার টেস্ট করে দেখি, আবার ডাটাগুলো নিই, আবার টেস্ট করে দেখি, রিস্টার্ট বাটন প্রেস করলাম, দেখেন আমরা যতবারই মাপি না কেন, দেখেন প্রায় ওই 3.5 আছে, 300 মানে 3585 ন্যানোফ্যারাড, মানে এটাকে যদি আমরা মাইক্রোফ্যারাডে কনভার্ট করি তাহলে 3.5 মাইক্রোফ্যারাড হবে। এটা ন্যানোফ্যারাডে ডাটা দেওয়া আছে। 1 আর 3 নাম্বারের সাথে আমরা ক্যাপাসিটার কানেক্ট করেছি, এটা আমরা দেখলাম। এই জন্য বাজারে যখন লোকাল জিনিস কিনবেন তখন দেখবেন যে মানটা অ্যাকুরেট নাই বলে আপনার ফ্যানের কয়েলটা পুড়ে যাচ্ছে, কারণ পুরনো কয়েল না নতুন কয়েল তারপরে নির্ভর করে 2.5 বা 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগাতে হয়। তো এটা আমরা টেস্ট করে দেখলাম। আমরা এই যে ফ্যানের ক্যাপাসিটারটা পরিমাপ করলাম, এটা পেলাম 3586 NF, কিন্তু লেখা আছে 2.5 UF, অর্থাৎ এখন আমরা কনভার্সেশনে যাব। আমার ডাটা 3586 NF, এটাকে ইউএফে যদি কনভার্ট করি তাহলে যেটা করতে হবে 3586কে আমাদের আগে 1000 দিয়ে
ভাগ করে তখন আমাদেরকে লিখতে হবে ইউএফ, অর্থাৎ এই মানটা এখন আমরা একটু দেখব 3586, অর্থাৎ 3586 ডিভাইডেড বাই 1000, তাহলে 3.586, তাহলে 3.586 ইউএফ। এই ক্যালকুলেশনটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমি চেষ্টা করব সামনে কোনো এক ভিডিওতে এগুলো একক নিয়ে ডিটেলসে আলোচনা করার, কারণ এটা ম্যাথের বিষয় আছে, ম্যাথ যদি না ক্লিয়ার থাকে তাহলে এগুলো বিষয় ক্লিয়ার হবে না। তো এখন আমরা যেটা করব, এখন টেস্ট বোর্ডের মাধ্যমে টেস্ট করে দেখব, সেটা হচ্ছে সরাসরি যে আমরা টেস্ট বোর্ড বানিয়েছিলাম সেই টেস্ট বোর্ডের মাধ্যমে আমরা দেখব। এটা ধরেন আমার একটা ফেজ, আমি একটু লাল কালিতে আঁকাই, ফেজ, এটা আমার ফিউজ, এটা আমার সুইচ, এটা আমার ল্যাম্প, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প শ্যাডো ওয়াটের। এখানে আমরা একটা সকেট লাগাবো, সকেটের সঙ্গে আমরা সরাসরি নিউট্রাল কানেক্ট করে দেব, নিউট্রাল। মানে সকেটের সঙ্গে আমরা সরাসরি যেটা করব, ক্যাপাসিটরটা সিরিজ লাইটে আমরা 1-2 সেকেন্ডের জন্য ধরে আমরা ছেড়ে দেব। আমি এক জায়গাতে ট্রেনিং করেছিলাম, অনেক বড় একটা প্রতিষ্ঠান, তো সেখানেও শিখিয়েছিল 1 মিনিট 2 মিনিট ধরে একটা ক্যাপাসিটরকে চার্জ করে দেখতে হবে। এটা ভুল কথা। একটা এসি ফ্রিকোয়েন্সি, মানে এসির ফ্রিকোয়েন্সির কথা যদি চিন্তা করেন, এসির ফ্রিকোয়েন্সিটা এরকম, এটা একটা পূর্ণ সাইকেল, অর্থাৎ এই প্রতি হাফ সাইকেলে সে একটা ক্যাপাসিটরকে ফুল চার্জ করে এবং ডিসচার্জ করে একটা হাফ সাইকেলে। অর্থাৎ আমার যদি 50 হার্জের একটা লাইন হয় তাহলে প্রায় একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করতে 0.2 সেকেন্ড সময় লাগে, 0.02 সেকেন্ড সময় লাগে। তো সেক্ষেত্রে আপনার 0.01 সেকেন্ডে মানে ক্যাপাসিটরটা চার্জ হয়ে যায়। সেজন্য আপনি ধরবেন আর ছেড়ে দেবেন এবং টেস্ট করবেন। ক্যাপাসিটরটা সরাসরি শর্ট টেস্ট করবেন, জোরে যদি ফায়ারিং হয় তাহলে বুঝবেন ক্যাপাসিটরটা মোটামুটি ভালো। এখন আমরা যেটা করব, যে আমাদের যে ক্যাপাসিটরটা এরকম আছে না, এরকম ক্যাপাসিটরের 2টা মাথা আছে, সরাসরি সিরিজ লাইটের মাধ্যমে এটা একটা 1-2 সেকেন্ডের জন্য ধরবো, দিয়ে ছেড়ে দেবো। মানে এটা এই তারটা এখন খুলে নিব, এই তারে এখন আমি কোথাও মানে হাত ঠেকাবো না, সরাসরি কোনো একটা লোহার জিনিস দিয়ে জাস্ট শর্ট টেস্ট করব। জোরে যদি ফায়ারিং হয় তাহলে বুঝতে হবে ক্যাপাসিটারটা মোটামুটি ভালো। এই ফায়ারিংয়ের শব্দটা যত জোরে হবে তত বুঝতে হবে তত ভালো ক্যাপাসিটার। এই পিক ভোল্টেজের কারণে দেখা যাচ্ছে যে কোনো একটা সাইকেলে ক্যাপাসিটারটা ফায়ারিং হচ্ছে না, এরকম হতে পারে। কিন্তু এরকম আপনি 2-3 বার টেস্ট করবেন, যদি ফায়ারিংটা জোরে করে আওয়াজ হয় তাহলে বুঝবেন ক্যাপাসিটারটা মোটামুটি ভালো এবং কাজ চালানো যাবে। তো চলেন আমরা সরাসরি এখন টেস্ট বোর্ডের মাধ্যমে দেখি। আমি টেস্ট বোর্ড তৈরি করা ডিটেলসে দেখিয়েছিলাম, তো আজকে আর এগুলো নিয়ে ডিটেলসে দেখাবো না, আজকে সরাসরি টেস্ট করে দেখাবো। তো চলেন দেখে আসি। এসি নিয়ে কাজ করছেন, অবশ্যই এসি অনেক ডেঞ্জারাস। এসি ভোল্টেজের সিরিজ লাইটে অবশ্যই যেই সকল ক্যাপাসিটারের ভোল্টেজ 220-এর বেশি হবে সেই সকল ক্যাপাসিটার ব্যতীত আপনি টেস্ট করবেন না সরাসরি ডিরেক্ট লাইনে। তো দেখেন এটা আমার একটা টেস্ট বোর্ড, এটা আমার এখানে টেস্ট বোর্ড বানানো আছে। টেস্ট বোর্ড অবশ্যই আপনাকে দেখতে হবে এটা টেস্ট বোর্ড হতে হবে। টেস্ট বোর্ডটা কেমন, শর্ট হলে এই লাইটটা জ্বলবে। আপনি সরাসরি আবার এই প্লাগে আপনি এটা লাগিয়ে দিন না, তাহলে সাথে সাথে আপনার সকেটটা পুড়ে যাবে বা দেখা যাচ্ছে যে আপনার তারটা পুড়ে যাবে, বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আগে দেখবেন যে টেস্ট বোর্ড কীভাবে তৈরি করতে হয়। টেস্ট বোর্ডের সিরিজে একটা লাইট দেওয়া থাকে, যে সিরিজটা যদি আমি অন করি দেখেন এটা আমি শর্ট করলে এই লাইটটা জ্বলবে, এরকম টেস্ট বোর্ড হতে হবে। এখন আমি যেটা করব, এই যে ক্যাপাসিটারের 2 প্রান্ত সরাসরি এই যে এটা আমি লাগাবো, একবার লাগাবো, দিয়ে সরাসরি এখানে ফায়ারিং করে দেখব। এই যে একটা আওয়াজ হলো, আবার দেখেন আবার আমি টেস্ট করব। এরকম ফায়ারিং যত বেশি হবে তখন বুঝতে হবে যে ক্যাপাসিটারটা মোটামুটি ভালো। ফায়ারিং যদি না হয় তাহলে ক্যাপাসিটারটা ভালো না আর কি। আমি যদি দেখাই, যে দেখেন জোর আওয়াজ হলো। এখন আবার দেখেন, আবার একটু ক্যাপাসিটারটা চার্জ করব, 2-3 সেকেন্ডের জন্য এভাবে চার্জ করব, কারণ এখানে পিক ভোল্টেজের কারণে আপনার একটু সময় লাগে আর কি। একটু প্লাগটা বের করে রাখি। এখন দেখেন আমি আওয়াজটা একটু দেখাই, দেখেন ফায়ারিংটা দেখাই, এই যে জোরে একটা আওয়াজ হলো। ঠিক আছে, এইভাবে টেস্ট করা যায় আর কি। আর ক্যাপাসিটারটা চার্জ করার পরে কখনো এই ক্যাপাসিটারে সরাসরি এভাবে হাত দিবেন না, প্রথমে আগে শর্ট করে নেবেন তারপর হাত দিবেন। আর মাল্টি ফাংশনাল টেস্টারের মাধ্যমে যখন টেস্ট করবেন, অর্থাৎ এটা দিয়ে যখন টেস্ট করবেন, এটা অবশ্যই ডিসচার্জ অবস্থায় থাকতে হবে। কেমন, আপনি যদি মনে করেন যে প্রথমে যে ক্যাপাসিটারটা এভাবে চার্জ করে নেবেন, যে এভাবে চার্জ করে নিব, যে চার্জ করার পর সরাসরি যদি আমি এভাবে টেস্ট করি, যে এটা আমি চার্জ করে নিলাম, সরাসরি যদি এখন আমি টেস্ট করি তাহলে মিটারটাই পুড়ে যাবে। আগে আমাকে এইভাবে ডিসচার্জ করে নিতে হবে, এই যে ডিসচার্জ করে নিতে হবে। শব্দ যদি না হতো তাহলে বুঝতে হতো ক্যাপাসিটারটা নষ্ট। টেস্ট বোর্ডের মাধ্যমে ক্যাপাসিটার
টেস্ট করাটা আসলে একেবারে ঠেকায় পড়ে কাজ চালানোর মতো বিষয়। এমার্জেন্সিতে যখন কোনো বাড়িতে ফ্যানের ক্যাপাসিটার টেস্ট করবেন বা প্রয়োজনে ব্যবহার করবেন, সেক্ষেত্রে টেস্ট বোর্ডটা মোটামুটি একটা কাজে দিবে, কিন্তু একেবারে অ্যাকুরেসি পাবেন না যে ক্যাপাসিটারটা কতখানি ভালো আছে কতখানি খারাপ আছে সেটা পরিমাপ করার জন্য সরাসরি আপনাকে মাল্টি ফাংশনাল টেস্টার লাগবে। তো যাদের প্রয়োজন সরাসরি মিস্টার আরডিনো অনলাইন শপ থেকে আপনারা অর্ডার করতে পারবেন। এই আমার অনলাইন শপের অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে গিয়ে ভিজিট করতে পারেন, অথবা ডিসক্রিপশানে আমার অনলাইন শপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও আপনি প্রোডাক্টগুলো কিনতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। তো দেখেন আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম খুব বেশি অ্যাডভান্স লেভেলে আমি যাইনি। এখানে পিকের বিষয় আছে, পিক ভোল্টেজের বিষয় আছে, পজিটিভ নেগেটিভ, তারপরে যে ক্যাপাসিটার যে কারেন্টকে মানে আগে যেতে যায় না ভোল্টেজকে আগে যেতে যায়, এই যে বিষয়গুলো, তারপরে ইন্ডাকটেন্স, এই জিনিসগুলো আমি কিন্তু এখনও ডিপে যাইনি। এগুলো ডিপে যাওয়ার জন্য আগে মন মানসিকতা তৈরি করতে হবে, সেট করতে হবে, নিজের বেসটা ভালোভাবে পরিপূর্ণ করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, খুব সাধারণ একটা ভিডিও ছিল, জাস্ট ক্যাপাসিটার টেস্ট করা। যাদের এই মাল্টিফাংশনাল টেস্টার নাই বা কোনো মাল্টিমিটারের মাধ্যমে যারা টেস্ট করতে পারছে না, সরাসরি সিরিজ লাইটের মাধ্যমে লাগিয়ে আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারেন ক্যাপাসিটারটা কতখানি ভালো আছে। কিন্তু শুধুমাত্র আপনি এসি ভোল্টেজে এসি ক্যাপাসিটার বা নন পোলারাইজ ক্যাপাসিটার লাগাবেন, যেটার কোনো ফিক্সড পোল থাকবে না, আর ডিসি ভোল্টেজে পোলারাইজ ক্যাপাসিটার লাগাবেন যেখানে পজিটিভ নেগেটিভ উল্লেখ থাকবে। পজিটিভ নেগেটিভ কখনোই ইন্টারচেঞ্জ করে লাগাবেন না, তাহলে ক্যাপাসিটারটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে বা অনেক বড় ব্লাস্ট হতে পারে। তো এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার। অনেক ভালো ভালো অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করবেন। কোনো প্রকার সমস্যা হলে সরাসরি আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।